হ্যালো স্টুডেন্টস, আমাদের রয়্যাল এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। এই সম্প্রতি তোমাদের ফার্স্ট সাবমিটিভ টেস্টটা শেষ হয়েছে। আশা করি সবার খুব ভালো পরীক্ষা হয়েছে এবং খুব ভালো রেজাল্ট হবে তাদের। আমাদের এই সামনে যে টার্গেট সেটা হচ্ছে সেকেন্ড সাবমিটিভ টেস্ট। কি করলে সেই পরীক্ষাটা ভালোভাবে দেওয়া যাবে তার জন্য কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আমি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ক্লাস 10-এর সেকেন্ড সাবমিটিভের যে নমুনা পর্ষদ প্রশ্ন রয়েছে সেটা একটু সবাই দেখে নাও। এই নমুনা পর্ষদ প্রশ্নটা আজকে আমরা সলভ করব কোন সাবমিটিভের? সেকেন্ড সাবমিটিভের। তাহলে প্রথমে কি দিয়েছে দেখো, ক্লাস 10-এর ইংলিশ কিন্তু এটা ভালো করে বলে দিলাম, সবাই শুনে নাও। তো 40 মার্কসের যে এক্সাম হয় সেটা হবে। তো নমুনা পর্ষদ প্রশ্নে কোন সিনটা দিয়েছে? প্রথম যে সিনটা দেওয়া আছে সেটা হচ্ছে আওয়ার রানওয়ে কাইট। দেখে নাও সবাই ভালো করে, কার লেখা? লুসি মড মন্টেকুমারি, তাই তো? আওয়ার রানওয়ে কাইট রিটেন বাই লুসি মড মন্টেকুমারি। তো কোন পোর্শনটা দিয়েছে? এখানে বলেছে উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। তাহলে আমরা বিগ হাফ মুন দ্বীপে বাস করি। ওখান থেকে ব্যাপারটা শেষ করেছে দেখো, ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেল। ক্লড এবং আমি কখনো ঝগড়া করিনি। যেহেতু এটা টেক্সচুয়াল সিন, আশা করি সবাই মোটামুটি পড়বে, তাই সিনটা আমি আলোচনা করছি না। তাও একটু বলে দিই, এখানে আই বলতে বোঝানো হচ্ছে ন্যারেটরকে। ঠিক আছে? তাহলে ক্লড এবং আমি কখনোই ঝগড়া করিনি। তাহলে কি দিয়েছে? এখানে প্রথম প্রশ্ন বলেছে কারেক্ট অল্টারনেটিভ, টিক দ্য রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ। প্রথম প্রশ্ন বলেছে বিগ হাফ মুন ইজ দ্য নেম অফ। বিগ হাফ মুন কিসের নাম? তাহলে দেখো প্রথমে দেখেছে উই লিভ ইন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, দেখতে পাচ্ছ সবাই? তাহলে বিগ হাফ মুন কিসের নাম? আইল্যান্ডের। তাহলে প্রথম লাইনেই কোশ্চেন অ্যান্সার সহজে পেয়ে গেলাম। তাহলে বাকিগুলো আমার দেখার দরকার পড়লো না। কাইট, ঘুড়ি, কটেজ, ছোট্ট কুটির, ভিলেজ, গ্রাম, এগুলো আমি দেখতে যাব না, যেহেতু প্রথম লাইনে অ্যান্সার পেয়ে গেছে আমি টিক দিয়ে দিলাম। খুব সহজ কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন বলেছে দ্য ফ্যামিলি মুভড ওভার টু দ্য মেনল্যান্ড ইন। মুভড ওভার মানে চলে যাওয়া। তাহলে পরিবারটি মেনল্যান্ডে, মূল ভূখণ্ডে বা মূল দ্বীপে চলে যায় কখন? ইন। তাহলে এটা খোঁজা যাক কোথায় যায়, কোথায় আছে। এই দেখো, উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড কখন? ইন উইন্টার হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার। শীতকালে যখন দ্বীপটায় বরফ জমে যায় তখন সবাই কি করছে? মূল ভূখণ্ডে চলে যায়। তাহলে অপশনে আমি যদি পাই, এই দেখো সুন্দর করে দেওয়া আছে, ঠিক দিয়ে দিলাম। খুব ইজি। থার্ড, when the children ask their father about relatives. the relatives মানে কি? আত্মীয়। তোমাদের আত্মীয় যেমন মাসি, পিসি, কাকু, কাকিমা, জেঠু, জেঠিমা, ঠিক আছে, মামা, মামি, এই যে দাদু, ঠাকুমা, এই যে রিলেটিভস। তাহলে যখন শিশুরা তাদের বাবাকে রিলেটিভস নিয়ে জিজ্ঞাসা করেছিলেন, হি বিকেম, তিনি কেমন হয়ে পড়েছিলেন? এম্বারেসড, বিব্রত, হ্যাপি, খুশি, ইরিটেটেড, বিরক্ত, সরফুল মানে দুঃখিত। তাহলে এই লাইনটা কোথায় আছে আগে দেখা যাক। দেখো এই জায়গাটা একটু ভালো করে পড়বে, হ্যাঁ। সো নো ওয়ান অফ দেম অন দ্য বিগ মুন, ক্লড এন্ড আই নেভার করেন। তাহলে এখানে তারা যে পোর্শনটা জিজ্ঞাসা করেছে, কি বলেছে বলতে না, একদা তারা তার বাবাকে জিজ্ঞাসা করেছিল কি নিয়ে করে? রিলেটিভস নিয়ে করে। তখন তিনি কি হয়েছিলেন? তিনি খুব দুঃখিত হয়ে পড়েছিলেন। তাহলে এটার সিনের অ্যান্সার হবে সরফুল। বুঝতে পারলে? তাহলে সরফুল মানে কি? দুঃখিত। ঠিক আছে? এরপরে যেটা দিয়েছে সেটা হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। তাহলে টেক্সট থেকে তথ্য সংগ্রহ করে শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে প্রথম কোশ্চেন যেটা দিয়েছে, কি দিয়েছে? when the spring came the family used to। তাহলে যখন বসন্ত আসে, যখন বসন্ত আসে তখন পরিবারটা কি করে? কি করে? তাহলে একটু আগে এগুলো মুছে দিই, হ্যাঁ। তাহলে যখন বসন্ত আসে দেখে নাও, যখন বসন্ত আসে কি করা হয়? এই দেখো, as soon as spring come back we sail to our own dear island। ঠিক আছে? তাহলে যদি আমরা এটা অ্যান্সার লিখি, তাহলে কি লিখবো? when the spring come the family used to sail back to their
এখানে আওয়ার লেখা আছে, আওয়ার কিন্তু লেখা যাবে না, আওয়ার মানে তো আমাদের, কিন্তু আমাদের দ্বীপে কি আমরা ফিরে যাচ্ছি? তারা তাদের দ্বীপে ফিরে যাচ্ছে, দেয়ার ওন, হয়েছে? তাহলে যেহেতু ঠান্ডা পড়েছে, দ্বীপটায় বরফ জমে গেছে, তারা থাকতে পারছে না, তারা তাহলে শীতকালে সেখানে মূল দ্বীপে চলে গেল। আবার যখন উইন্টার শেষ, স্প্রিং চলে আসছে, তারা আরো রিটার্ন চলে আসছে তাদের ওন টিয়ার আইল্যান্ডে। সেকেন্ড বলেছে দ্য পিপল অফ দ্য মেনল্যান্ড পিটিয়েড দেম হোয়েন। তাহলে কি বলেছে একটু ভালো করে সবাই শুনবে। পিটিয়েড মানে হচ্ছে দয়া দেখানো। মূল দ্বীপের শিশুরা কি করতো? লোকেরা তাদের উপর দয়া দেখাতো। কখন? হোয়েন। তাহলে কখন আছে এটা দেখো, পিটিয়েডস হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন। তাহলে আস মানে তো আমাদের, আমাদের নয়, কাদের? তাদের। তাহলে দ্য টাইম কেম ফর দেম কমপ্লিট। নেক্সট কোশ্চেন বলেছে, দেখো আমি কিন্তু আন্ডারলাইনও করে দিয়েছি, যদি তোমাদের মনে হয় ওখান থেকে লিখতে পারো, কিন্তু এই যে ছোট্টখাটো সিলি চেঞ্জ, এই চেঞ্জ গুলো না করলে কিন্তু ফুল মার্কস পাবে না। যেমন ধরো এখানে আস আছে, আসটা তোমাকে করতে হবে দেন। পরবর্তী বলেছে মেক এ লিস্ট অফ দ্য পিপল হু লিভড ইন দ্য বিগ হাফ মুন। তাহলে বিগ হাফ মুন দ্বীপে যারা যারা বাস করতো তাদের একটা তালিকা বানাতে বলছে। তাহলে তালিকা তো করতে পারবো না, কে কে বাস করে তাদেরকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে। তাহলে দেখো বলেছে উই আর বলতে কারা? ফাদার, ক্লড, আই, আই বলতে কে? দ্য ন্যারেটার, আন্ট এস্থার, মিমি, ডিক। কটা নাম পেলাম তাহলে? 1 2 3 4 5 6, ছজন বাস করতো। তাহলে আমরা এখানে লিখতে পারবো মেক এ লিস্ট অফ পিপল বলেছে, তাহলে আমরা 1 নাম্বার দিয়ে লিখবো ক্লড দ্য ন্যারেটর, হলো ন্যারেটার্স ফাদার, আর কে ছিল? আন্ট এস্থার, ডিক অ্যান্ড মিমি। তাহলে এখানে ক্যারেক্টার গুলো লিখেও দিলাম, ওখানে আন্ডারলাইন করা আছে, তোমাদের যেটা ভালো মনে হবে তোমরা ভালো করে দেখে নেবে। তাহলে খুব সুন্দর করে এখানে কিন্তু দেওয়া রয়েছে কে কে বাস করতো, এই ছজন। হলো, পরে দেখা যাক কি আছে। এরপরে দেখো আমাদের 3 পার্টের যে স্টোরিটা ছিল সেটা শেষ হয়ে গেছে। এরপরে চলে আসছি আমরা পোয়েট্রি সেকশন। পোয়েট্রি সেকশনে কি কি কবিতা দিয়েছে দেখো, মাই ওন ট্রু ফ্যামিলি, তাই তো? কবিতাটা খুব সুন্দর কবিতা, আশা করি সবাই খুব পড়েছো। তাহলে মাই ওন ট্রু ফ্যামিলির এই পোর্শনটা দিয়েছে, ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকুট, একদা আমি ওক জঙ্গলে কি করছিলাম? ক্রেপ্ট মানে হচ্ছে হামাগুড়ি দেওয়া, ঠিক আছে? তাহলে কিসের খোঁজে? আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, এটা পুরুষ, স্ট্যাগ মানে হচ্ছে পুরুষ শরীর, পুরুষ শরীরের খোঁজে আমি ওক জঙ্গলে ঘোরাঘুরি করছিলাম। আনলেস ইউ মেক এ প্রমিস নাও ইউ আর গোয়িং টু ডাই, যদি তুমি এখন প্রতিজ্ঞা না করো বা শপথ না করো তাহলে তোমাকে মরতে হবে। তাহলে কেমন ভাবো, তাহলে যদি তুমি প্রতিজ্ঞা না করো তাহলে তোমাকে মরতে হবে। কবিতাটা খুব ইন্টারেস্টিং আছে, একটু ভালো করে পড়বে। 3rd চ্যাপ্টার এটা রয়েছে মেবি, ঠিক আছে? সরি সরি, 4th চ্যাপ্টার। খুব সুন্দর একটা পোয়েট্রি, ভালো করে পড়বে। মাই ও, কি বললাম এটা? মাই ওন ট্রু ফ্যামিলি, ঠিক আছে? দেখো কি বলেছে, ইন দ্য ওকুট দ্য পোয়েট মেট উইথ এ বা অ্যান। তাহলে ওক জঙ্গলে কবির সাক্ষাৎ হয়েছিল বা দেখা হয়েছিল কার সাথে? তাহলে আমরা প্রথম লাইনেই পেয়ে গেলাম, আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার, দেখেছো? তাহলে কার সাথে দেখা হয়েছে? কি খুঁজতে গেছি, কি পেয়েছি? তাহলে তুমি খুঁজতে গিয়েছো সোনা, খুঁজে পেলে কি? কি? রূপো। তাহলে সেরকম ব্যাপার, খুঁজতে গিয়েছে হরিণ, আর পেয়েছে হচ্ছে বৃদ্ধ মহিলা। তাহলে আমরা এখানে অপশনে পেয়ে গেলাম and would। দেখেছো খুব সুন্দর করে দেওয়া আছে, তাহলে আমরা দাগ দিয়ে দিলাম। সেকেন্ড কোশ্চেন, দ্য পোয়েটস ওন ট্রু ফ্যামিলি ওয়্যার দ্য, কবির নিজের সত্যিকারের পরিবার
ছিলেন কারা? ওক ট্রিজ, শাল ট্রিজ, চেরি ট্রিজ, বার্চ ট্রিজ। তাহলে কবির নিজের পরিবার কারা? দেখো একটা লাইন আছে, উই আর দ্য ওক ট্রিজ, ইওর ওন ট্রু ফ্যামিলি। তাহলে কবির নিজের আসল সত্যিকারের পরিবার হচ্ছে কারা? দুটোরই অপশন কিন্তু এ হলো, তার মানে এই নয় যে তারও ভুল আছে, কনফিউজ করে। ধরো ধরো ট্রু ফলসের ক্ষেত্রে যেমন পরপর 3টা ফলস দিয়ে দিল বা 3টা ট্রু, বিশ্বাস করবে? হতে পারে কি এরকম? হ্যাঁ, কেন হবে না, হতেই পারে। তাহলে দুটো অপশনে নাও হতে পারে, অনেকে ভাববে না হবে না, তুই ভুল করছিস, না এটাই ঠিক। দেখো তারপরে যাওয়া যাক কি বলেছে। বিয়ের দাগের একটা কোশ্চেন আনসার দিচ্ছে, হোয়েন ডিড দ্য পোয়েট বিকাম টুয়াইস অ্যাওয়াক? কখন কবি দুবার জেগে উঠলেন? তাহলে কখন জেগে উঠলেন দেখো আগে দেখে নি। শি ওপেন আপ আ লিটল ব্যাগ অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়াক। তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি, তাহলে এখান থেকে লেখা যাক, when the old woman, ঠিক আছে, কি বলেছে? ওপেন্ড আপ হার, তাহলে এটা আমরা বাকি পরবর্তীকালে এখানে নিয়ে আসলাম। হ্যাঁ, ওপেন্ড আপ হার লিটল ব্যাগ, দ্য পোয়েট দেখো ডিড আছে বলে বিকামটা বিকেম হয়ে যাচ্ছে, বিকেম টুয়াইস অ্যাওয়াক। এখন তোমরা কি করছো, ডিড দেখা সত্ত্বেও তোমরা কিন্তু চেঞ্জ করোনি, তখন কিন্তু ওখানে কিন্তু হাফ নাম্বার কেটে দেবে। তাহলে আমার প্রশ্নটার মান রয়েছে 2, 2 যদি ভাবছো আমি তো স্যার ঠিকই লিখেছি, আমাকে কেন 2 দেয়নি, দেবে না, কারণ ছোটখাটো সিলি মিস্টেকের ক্ষেত্রে নাম্বার কিন্তু কমে যায়। তাহলে একটু ভালো করে দেখে নাও। তাহলে একই অ্যান্সারটা আমরা সুন্দর করে এখান থেকে লিখে দিলাম, ঠিক আছে? এটাকে জাস্ট একটু সাজিয়ে করে লিখে দিই। তাহলে যখন বৃদ্ধ মহিলাটি তার ব্যাগটি খুললো, ছোট্ট ব্যাগটি খুললো, কবি দুবার জেগে উঠল। ওকে, তাহলে সিন পোর্শন সেকশন যে সিনটা ছিল আমাদের কমপ্লিট। এরপরে আমরা চলে আসছি আনসিন। আনসিন সেক্টরে কি বলা হয়েছে? আনসিন সেক্টরে আমি দেখো, আমার যদি তোমরা আগের ভিডিওগুলো দেখো, আমি কিন্তু এর আগেও বলেছি আনসিনটা করার আগে যদি তোমরা ভালো করে 2-3 বার না পড়ো, আনসিন কিন্তু কমপ্লিট করতে পারবে না। তাহলে প্রথমে একটু প্যাসেজটা কি বলেছে একটু খুব ভালো করে থরলি পড়ে নি। দেখো বলেছে ওয়েলস, ওয়েলস মানে জানো তিমি, দেখেছো সবাই? তো ওয়েলস দ্য লার্জেস্ট অ্যানিমালস অন আর্থ। তাহলে তিমি হচ্ছে পৃথিবীর সব থেকে বৃহত্তম প্রাণী, বিলং টু এ ফ্যামিলি অফ ম্যামল। তাহলে সেটা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? স্তন্যপ্রাণী। ম্যামলস মানে হচ্ছে স্তন্যপায়ী প্রাণী, নাম শুনেছো তো? যারা লাইফ সায়েন্স পড়ো ভালো করে দেখবে, লাইফ সায়েন্সে দেওয়া থাকবে। নোন অ্যাজ সেটাসিয়ান। তাহলে সেই শ্রেণীটা কার অন্তর্গত? যার নাম হচ্ছে সেটাসিয়ান। ওকে, তাহলে ম্যামেলস আছে, ম্যামেলস মানে স্তন্যপায়ী, স্তন্যপায়ীটার নামটা কি? সেটাসিয়ান। ওকে, আনলাইক ফিশ, মাছের মতো নয়। ওয়েলস আর ওয়ার্ম ব্লাডেড অ্যানিমালস, তিমিরা হচ্ছে উষ্ণ রক্তের প্রাণী। উষ্ণ রক্ত বলতে তাদের রক্তটা হচ্ছে কেমন? গরম। যে ব্রিথ এয়ার, তাহলে তারা বাতাসে শ্বাস নেয়। মানুষরা কেমন বাতাসে শ্বাস নেয়? আমরা নিই তো, হ্যাঁ? তাহলে তারাও ঠিকভাবে বাতাসে শ্বাস নেয়। অ্যান্ড নাও সরি অ্যান্ড গিভ বার্থ টু দেয়ার অফস্প্রিং। একটু খুব ভালো করে তোমাদের ভাইটাল জিনিস একটু বলে দিই, অফস্প্রিং এটা কেউ মানে জানো না, অফস্প্রিং মানে বলা হচ্ছে বেবি বা বাচ্চা। তাহলে তারা বাতাসে প্রশ্বাস নেয় এবং তাদের বাচ্চা জন্ম দেয়। নেক্সট, সায়েন্টিস্ট বিলিভ দ্যাট, বিজ্ঞানীরা বৈজ্ঞানিকরা মনে করেন যে, কি বিশ্বাস করেন? দ্যাট দে এভলভড ফ্রম ল্যান্ড অ্যানিমালস উইথ 4 legs। তাহলে অলদো দে আর নাও সুপ্রিমলি অ্যাডাপ্টেড টু আন্ডার ওয়াটার লাইফ। খুব সুন্দর লাইন, কিন্তু একটু ভালো করে পড়বে। হচ্ছে চার পাওয়ালা যে স্থলচর প্রাণীগুলো রয়েছে সেখান থেকে এদের বিবর্তন, এই যে এভলভ মানে হচ্ছে বিবর্তিত হওয়া, চারপালা
চার পাওয়ালা যে প্রাণীগুলো আছে ওখান থেকেই তারা কিন্তু বিবর্তিত হয়েছে। কিসে বিবর্তিত হয়েছে? তিমিতে। তারা এখন কি করেছে? নিজেদেরকে মানিয়ে নিয়েছে জলের নিচে থাকার জন্য। এই যে সুপ্রিমলি অ্যাডাপ্টেড টু আন্ডার ওয়াটার লাইফ, তাহলে জলের নিচে যে জীবন, সেই জীবনটা তারা মেনে নিতে পেরেছে। তাহলে এরা আগে কি ছিল? চার পাওয়ালা প্রাণী। চার পাওয়ালা প্রাণীরা এতে বিবর্তিত হয়েছে, যারা এখন জলের নিচে নিজেদেরকে মানিয়ে নিতে পেরেছে। ওয়েলস আর ডিফিকাল্ট অ্যানিমেলস টু স্টাডি। বাবারে, তিমি নিয়ে গবেষণা করাটা একটু কঠিন ব্যাপার, বুঝলে? বিকজ কেন? দে আর লং লিভ, এরা হচ্ছে দীর্ঘজীবী, মানে অনেকদিন বাঁচে। রিপ্রোডিউস স্লোলি, তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে বংশ বিস্তার করে। হ্যাঁ, একসাথে তাড়াহুড়ো না, ধীরে ধীরে, যেহেতু অনেকদিন বাঁচে, ধীরে ধীরে এরা কি করছে? বংশ বিস্তার করছে। অ্যান্ড মোস্ট অফ দেম আর মাইগ্রেটারি, তাদের মধ্যে বেশিরভাগ হচ্ছে বসবাস স্থানান্তরকারী বা স্থানান্তরকারী। মাইগ্রেটারি বার্ডস তোমরা জানো, যারা হচ্ছে পরিযায়ী পাখি বলতাম আমরা, শীত শীত আসলে অন্য দেশে চলে যায়, সেরকম এরা হচ্ছে মাইগ্রেটারি, মানে হচ্ছে স্থানান্তরকারী, এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। মোস্ট হোয়েলস লিভ অ্যাট অ্যান এভারেজ অফ 40 ইয়ার্স, তাহলে বেশিরভাগ যে তিমি মাছ, তাই তো, এরা কত বছর বাঁচে? 40 ইয়ার্স। ভালো করে কিন্তু দেখে রাখো, কত বছর? 40 বছর। বোহেড হোয়েলস, বোহেড নামে তিমি রয়েছে, তারা কি করছে? আর জেনারেলি লং লিভ, এরা কিন্তু বেশি দীর্ঘজীবী হয়, মানে আরো বেশি দিন বাঁচে। তাহলে যে আমরা দেখো আর একটা নতুন প্রজাতি পেলাম, কি? বোহেড হোয়েলস। আমরা ব্লু হোয়েলস শুনেছি, আজকে পেলাম কি? বোহেড হোয়েলস, বোহেড তিমি, যারা হচ্ছে দীর্ঘদিন, সাধারণভাবে দীর্ঘজীবী হয়। দেয়ার আর মেনলি টু টাইপস অফ হোয়েলস, সাধারণত দু ধরনের তিমি রয়েছে, বুঝলে? একটা বলছে টুথেড হোয়েলস, মানে দাঁতওয়ালা বা দাঁতযুক্ত তিমি, আর হচ্ছে ব্যালিন হোয়েলস, ব্যালিন হোয়েলস নামে এক তিমি। দ্য ব্লু হোয়েল ইজ দ্য লার্জেস্ট এনিমেল, তাহলে সব থেকে যে বৃহত্তম বা বড় প্রাণী সেটা হচ্ছে কি? নীল তিমি। ইট ইজ অ্যারাউন্ড 25 মিটার্স লং, এটা প্রায় 25 মিটার দীর্ঘ। হ্যাঁ, হাইটটা এদের বলছে 25 মিটার। কিলিং, তাহলে 25 মিটার মানে ভেবে নাও কতটা উচ্চতা হতে পারে। কিলিং of whales has become practiced by a number of coastal communities from ancient time। তাহলে যেটা বললাম দেখো, কোস্টাল কমিউনিটিস মানে উপকূলবর্তী অঞ্চলের যে মানুষরা প্রাচীনকাল থেকে তিমিদেরকে মেরে ফেলছে। ঠিক আছে, অনেক সংখ্যক তিমি, অনেক সংখ্যক তিমিগুলো, সেগুলো কি করছে? উপকূলবর্তী যে মানুষগুলো বাস করছে তারা সেই তিমিগুলোকে মেরে ফেলছে। পিপল লিভিং ইন এক্সট্রিম ক্লাইমেট কন্ডিশন লাইক দোজ, তাহলে ইন গ্রিনল্যান্ড আর আলাস্কান কোস্ট, তাহলে আলাস্কা এবং আলাস্কা নাম শুনেছো? আলাস্কা উপকূল, গ্রিনল্যান্ড, আলাস্কাতে এরকম কঠিন জলবায়ুতে যে সমস্ত লোকেরা বাস করে, কি করে তারা? কনজিউম whale meat and fat which are the main source of nutrition and body। তারা মনে করে কি, বলো দেখিনি, যে তিমির হচ্ছে তোমার মাংস এবং চর্বি, এগুলো খেলে সেখান থেকে তারা কি পায়? নিউট্রিশন, পুষ্টি এন্ড এনার্জি, শক্তি। তাহলে তাহলে তিমি মাছ মেরে ফেললে, তিমি মাছের হচ্ছে মাংস চর্বি খেলে তুমি অনেক এনার্জি পাবে আর অনেক পুষ্টি পাবে। ওকে, খুব সুন্দর একটা প্যাসেজ আমরা পেলাম। এবারে এই যে দেখো, একবার পড়ে নিলাম, পড়ে নিলে দেখবে কোশ্চেন অ্যান্সার করতে একদম ডেফিনেটলি তোমাদের ইজি লাগবে, যদি না লাগে তোমাকে বলবো, ইজি হতে বাধ্য। তো যাই হোক, দেখো, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ, প্রথমে যেটা থাকে আমরা পেয়ে গেছি। ওয়েলস আর এ কাইন্ড অফ, তাহলে তিমি কি? এক ধরনের রেপটাইলস মানে সরীসৃপ, ফিশ মানে মাছ, অ্যাম্ফিবিয়ান্স মানে উভচর, ম্যামেলস মানে স্তন্যপায়ী। তাহলে প্রথমেই বলেছি দেখো, টাইপ অফ ম্যামেলস, তাহলে আমরা দাগ দিয়ে দেবো ম্যামেলস। ফিশ কিন্তু কেউ লিখবে না। দ্য এভারেজ স্প্যান অফ হোয়েলস ইজ, তাহলে একটা যে তিমি তার গড় আয়ু কত? গড় আয়ু কত বলেছি দেখো, এভারেজ অফ 40 ইয়ার্স, সাধারণভাবে এরা কত বছরের গড় আয়ু কত? 40 ইয়ার্স। পেয়ে গেছি। দ্য লার্জেস্ট অ্যানিমেল অন আর্থ ইজ দ্য, লার্জেস্ট, পৃথিবীর সব থেকে বৃহত্তম প্রাণী। দ্য ব্লু হোয়েল ইজ দ্য লার্জেস্ট অ্যানিমেল। পেয়েছি তো, তাহলে আমরা বলতে পারি কি? ব্লু হোয়েল। কেমন? সোজা তো? তাহলে এমসিকিউ পার্টটা শেষ হয়ে গেল। এরপরে কি আছে? এরপরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু আর ফলস। তাহলে ট্রু ফলস আমাদেরকে নির্ণয় করতে হবে, আর তার জন্য প্রোভাইড করতে হবে কি? সাপোর্টিং স্টেটমেন্ট। তাহলে প্রথম যে কোশ্চেনটা দিয়েছে, বলছে ওয়েলস আর কোল্ড ব্লাডেড অ্যানিমেল, তিমিরা হচ্ছে ঠান্ডা রক্ত বিশিষ্ট প্রাণী।
তাহলে তিমিরা কি ঠান্ডা রক্ত বিশিষ্ট প্রাণী? তিমিরা দেখো বলেছে আনলাইক ফিশ, ওয়েলস আর ওয়ার্ম ব্লাডেড অ্যানিমালস। তাহলে এখানে কি ভুল বলেছে? তাহলে এরা বলেছে শীতল রক্তের প্রাণী, কিন্তু ওখানে দেওয়া আছে কি উষ্ণ রক্তের প্রাণী। তাহলে এটা আমরা লিখে দেবো। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট আমরা কি দেব? আনলাইক, তাহলে ওখানে কিন্তু আন্ডারলাইন করা আছে, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় একটু দেখে নেবে। আনলাইক ফিশ, voles are warm blooded animals. সহজ না কঠিন? তাহলে যদি আমরা একবার ভালো করে আনসারটা পড়ে নিই, যে কোনো প্রশ্ন আমাদের সহজ লাগবে। সেকেন্ড প্রশ্ন দেখা যাক কি দিয়েছে। ওয়েল মিট অ্যান্ড ফ্যাট, তিমির মাংস এবং চর্বি গিভ নিউট্রিশন অ্যান্ড এনার্জি, দেয় পুষ্টি এবং শক্তি টু দ্য পিপল অফ, সেই কোন কোথাকার মানুষদের? অফ আলাস্কা অ্যান্ড গ্রিনল্যান্ড। তাহলে আলাস্কা এবং গ্রিনল্যান্ড মানুষদের শক্তি এবং পুষ্টি দেয় কে? তিমির মাংস এবং চর্বি। তাহলে কি এটা ঠিক বলেছে? এটা খুব সুন্দর দেওয়া আছে, পিপল কনজিউম হুইট মিল অ্যান্ড ফিড ফর দ্য সোর্স অফ নিউট্রিশন এনার্জি। তাহলে এটা আমরা লিখে দেবো কি ট্রু, তাই তো? কারণ এখানে সুন্দর করে দেওয়া আছে। তাহলে আমি এটা যদি শর্টে তোমাদেরকে লিখে দিচ্ছি, পিপল দিয়ে লিখবে, এটা সাপোর্টিং স্টেটমেন্ট, এখান থেকে লিখবে পিপল, স্পেসটা কোলাবে না তাই ডট ডট দিয়ে লিখে দিলাম, ডট 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 গেলে দিয়ে লিখে দেবে নিউট্রিশন আর এনার্জি। পরীক্ষায় কিন্তু পুরোটা লিখবে। ওকে, তাহলে ট্রু ফলসের যে প্যাটার্নটা ছিল, ট্রু ফলসের প্যাটার্নটা শেষ হয়ে গেল। এইবারে বলছে গিভ এ সুটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ। তাহলে আমরা এই যে উপরের যে একটা প্যাসেজ পড়লাম, এটা পড়ে করে আমাদের এটা গল্পের নাম দিতে পারি, কি নাম দিতে পারি? তাহলে আমি দেখো আমার মতো একটা টাইটেল দিতে পারি, এখানে কিন্তু তোমরাও কিন্তু তোমাদের মতো একটা মতামত দিতে পারো। তো আমি লিখে দিচ্ছি, তোমরা আর কি দিতে পারো সেইটা আমি দেখবো আমার কমেন্ট সেকশনে, অবশ্যই তোমরা লিখে পাঠিয়ে দিও। ওকে, যদি ঠিক থাকে না ভুল থাকে সেটাও আমি জানিয়ে দেবো। তাহলে এটা আমি যদি নাম দিই কি দেবো? ওয়েলস, দেখে নাও সবাই, হ্যাঁ, আমি যে নামটা দেবো সেটা হচ্ছে ওয়েলস, দিয়ে একটা হাইফেন চিহ্ন দেবো, দিয়ে লিখবে লার্জেস্ট অ্যানিমাল অন আর্থ। এটা আমি আমার মতে দিলাম। দাটা দিতে পারো বা নাও পারো, যদি তোমার দিয়ে দেওয়ারও ভালো হয়। হ্যাঁ, দাটা, এক মিনিট, হ্যাঁ, দ্য লার্জেস্ট অ্যানিমেলস অন আর্থ। তাহলে তোমরা যদি আর কোনো অন্য নাম দিতে পারো, তাহলে তিমি পৃথিবীর সব থেকে বৃহত্তম প্রাণী। আমি আমার মতো করে একটা নাম দিলাম, তোমরা তোমাদের মতো অন্য যদি কোনো মনে হয় অনেক আরো আলাদা নাম দেওয়া যাবে, তোমরা যদি দাও আমার কমেন্ট সেকশনে অবশ্যই লিখে দিও, আমি ঠিক না ভুল সেটা অবশ্যই বলে দেবো। এরপরে চলে যাচ্ছে কি আছে, গ্রামার সেকশন। দেখো, খুব একটা ভাইটাল পার্ট কিন্তু এটা, হ্যাঁ, ভালো করে দেখবে কি বলেছে। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস ইন দ্য গিভেন ব্র্যাকেট ব্ল্যাঙ্কস। 40 মার্কের মধ্যে যে গ্রামার পোর্শনটা দেওয়া থাকবে, গ্রামার পোর্শনটা কিন্তু খুব কম নাম্বারে আছে, 2 2 4 2 6, এই 6 নাম্বার কিন্তু খুব ভ্যারি করে তোমাদের ক্ষেত্রে। 6 নাম্বার এখানে দিয়েছে, অন্য কোথাও হয়তো বেশিও থাকবে, তো যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটার অ্যান্সার দেওয়াটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে প্রথম যেটা দিয়েছে কি দিয়েছে, যে কারেক্ট অল্টারনেটিভটা এখানে আমাদেরকে লিখতে হবে। প্রথম দিয়েছে দ্য পুলিশ স্টার্টেড টু ইনভেস্টিগেট অ্যাবাউট দ্য রবারি দ্যাট ড্যাশ
লাস্ট উইক। দেখো লাস্ট উইক মানে কি, গত সপ্তাহে, তাহলে পাস্ট টেন্স, তাহলে আমরা কি লিখবো, পাস্ট টু। তাহলে আমরা ঝট করে এখানে লিখে দেবো। এরকম কিন্তু ইজি পরীক্ষায় পাবে, খুব চান্স কম যদি তোমরা প্র্যাকটিস বেশি করে করো। খুব খুব প্র্যাকটিস করতে হবে, আর ভিডিও খুব ভালো করে দেখতে হবে, মাস্ট ওয়াচ করতে হবে উইথ মিনিং সহ। তাহলে এখানে কেন হলো, যেহেতু বলেছে লাস্ট উইক, তার জন্য আমরা এখানে লিখেছি ওকে, পাস্ট টেন্সে পাস্ট ফর্ম। বাট সো ফারতে কিন্তু অনেক দূর পর্যন্ত ড্যাশ দে ড্যাশ নাথিং, তারা কিছুই আবিষ্কার করতে পারেনি, তাহলে এখনো পারেনি, তাহলে কি বলবো, হ্যাভ ডিসকভার্ড। তাহলে আমরা লিখবো কি, দে হ্যাভ ডিসকভার্ড নাথিং। সোজা না কঠিন, খুব সোজা। ওকে, তাহলে কত সুন্দর সোজা ছিল, 2 নম্বর আমরা একটু বুদ্ধি খাটানোর জন্য আমরা 2 নম্বর পেয়ে গেলাম। এরপরে চলে আসছে ডু অ্যাজ ডাইরেক্টেড। ডু অ্যাজ ডাইরেক্টেড এর মধ্যে কি আছে, ভয়েস নারেশন, ডিগ্রি কিছুই কিন্তু দেয়নি, স্প্লিটিং জয়নিং কিছু নেই, দিয়েছে বলছে দে হ্যাভ নট রিটার্নড ইয়েট, তারা আদৌ ফিরে আসেনি বা তারা এখনো ফিরে আসেনি। তাহলে এটাকে কি করতে বলেছে, হ্যাভ দিয়ে শুরু করতে বলছে, বিগিন উইথ হ্যাভ। তাহলে তারা কি আদৌ ফিরে আসেনি, তাহলে যদি আমরা লিখি হ্যাভ দে নট রিটার্নড ইয়েট, কিন্তু যেহেতু আমরা কোশ্চেন করেছি তার জন্য এখানে কি চিহ্ন দেব, ইন্টারোগেটিভ সাইন। ওকে, তাহলে হ্যাভটা নিয়ে আসলে এটাতে আমার একটা প্রশ্ন রয়েছে, তারা কি আদৌ তারা কি এখনো ফিরে আসেনি, তারা কি আদৌ ফিরে আসেনি, তাহলে একটা প্রশ্ন রয়ে যাচ্ছে। প্রশ্ন রয়ে যাওয়ার জন্য আমরা এখানে কি ইউজ করেছি, ইন্টারোগেটিভ সাইন। ভালো করে কিন্তু দেখবে, খেয়াল করে। এরপরে বি যে কোশ্চেনটা দিয়েছে বলছে সুরভি পুট হার লাক ফর হার ট্রাভেল, সরি, সুরভি ব্লেমড হার লাক, ব্লেমড মানে হচ্ছে দোষী করা, তাহলে সুরভি তার ভাগ্যে কি বলেছে, ব্লেমড হার লাক ফর হার ট্রাভেলস, তাহলে তার যে সমস্যা, তার যে ত্রুটি, সেগুলোর জন্য কাকে দোষ দিয়েছে, ভাগ্যকে। আমরা অনেক সময় ভাগ্যটাকে দোষ দিই না, যে কোনো কিছু ধরো হলো না, আমার ভাগ্যটাই খারাপ, তাহলে ভাগ্যকে সবসময় আমরা দোষ দিই, তাহলে সুরভিও সেরকম দোষ দিয়েছে। তাহলে যদি আমরা কি বলে সেখানে ইউজ নাউন ফর্ম অফ ব্লেম, তাহলে ব্লেমের নাউন ফর্মটা কিন্তু ব্লেমই থাকবে, কিন্তু এখানে বাক্যটা পাল্টে যাবে। তাহলে সুরভি, একটু ভালো করে দেখো, এখানে বলছে সুরভি ব্লেম, তাই করেছে, তাহলে পুট দা ব্লেম, তাহলে দোষটা চাপিয়েছে কার উপরে, পুট দা ব্লেম। ওকে, তাহলে সুরভি দোষটা চাপিয়েছে কার উপরে, অন হার লাক, কিসের জন্য, ফর হার ট্রাভেলস। তাহলে খুব সুন্দর একটা সহজ কোশ্চেন ছিল। তো নাউন ফর্ম, ভার্ব ফর্ম, এগুলো কিন্তু মুখস্থ ছাড়া বা কমন ছাড়া কোনো উপায় নেই, এগুলোর কোনো ফর্মুলা হয় না। ফর্মুলা যে আমি তোমাকে বলে দেবো এটা এই ফর্মুলাতে লিখো না, তাহলে বাক্যটা পড়ে আমি বুঝে করে আমার মতো করে পদ্ধতিতে করেছি। সেকেন্ড বলেছে চুজ দ্য কারেক্ট ফেজাল ভার্ব। ফেজাল ভার্বের ক্ষেত্রে যে 2 নম্বর ভাইটাল আছে, তাহলে এখানে 2 নম্বরে দিয়েছে, দেখো বলছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, প্যাসেজটা মনোযোগ দিয়ে পড়তে বলছে। রিড মানে হচ্ছে আমাদের কি হচ্ছে, গো থ্রু, গো থ্রুটা হয়ে যাচ্ছে রিড, তাহলে রিডটা যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে আমি এটা গো থ্রু এই লিখব। ওকে, সেকেন্ড, রবীন্দ্রনাথ ট্যাগর এস্টাবলিশড এ ইউনিভার্সিটি ইন শান্তিনিকেতন। রবীন্দ্রনাথ ঠাকুর একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন কোথায়, শান্তিনিকেতন। এস্টাবলিশটা হচ্ছে সেট আপ, এস্টাবলিশটা হচ্ছে প্রতিষ্ঠা করা, সেট আপ। আমাদের গ্রামার বইতে ফেজাল ভার্ব বলে একটা চ্যাপ্টার থাকে, সেখানে কিন্তু এগুলো পড়তে হবে, না পড়লে এগুলোর কোনো সেকেন্ড অপশন নেই, পড়ে করে তোমাকে লিখতে হবে। বুঝে করে আমি এখন তো সেটিনও লিখে দিতে পারতাম না, আমাকে আগে এগুলো একটা অধ্যায় যেহেতু চ্যাপ্টার আছে সেখানে অনেকগুলো পাবে, ভালো করে পড়বে, দিয়ে পড়ে করে সেখান থেকে তোমাকে মুখস্থ করতে হবে, মানে বুঝে, অবভিয়াসলি মানেটাও দরকার, মানে ছাড়া কিন্তু কোনো পসিবল না। দেখো এবারে বলেছি যেটা থাকে আনসিন থেকে ফাইন্ড ওয়ার্ডস, যেটা আমাদের আরেকটা কোশ্চেনের দাগ, বলেছে বেবি অফ অ্যান অ্যানিম্যাল, একটা প্রাণীর বাচ্চা। এটা কিন্তু আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট বলে দিয়েছিলাম আগে,
দেখো অফস্প্রিং, অফস্প্রিং মানে তোমরা ভাবছো স্প্রিং বসন্ত, না, অফস্প্রিং মানে হচ্ছে বাচ্চা। তাহলে আমরা এখানে লিখে দেবো কি অফস্প্রিং। তাহলে বেবি অফ অ্যান অ্যানিমেলকে আমরা যদি সহজে বলি সেটাকে কি বলা যেতে পারে, অফস্প্রিং। সেকেন্ডলি বলছে হ্যাবিট অফ চেঞ্জিং প্লেসেস, জায়গা পরিবর্তনটাকে যেটাকে বলে মাইগ্রেটারি, যেটা তোমাদেরকে বলেছিলাম পরিযায়ী পাখি পরিযায়ী প্রাণী, তাহলে সেটাকে আমরা বলতে পারি মাইগ্রেটারি। দেখো দেওয়া আছে নাকি একটু দেখে নি। দেওয়া আছে, তাহলে আমরা লিখে দিতে পারি। দেখো বলেছে রিপ্রোডিউস স্লোলি, আস্তে আস্তে বংশ বিস্তার করে, মোস্ট অফ দেম আর মাইগ্রেটরি, স্থানান্তরকারী, এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে, পরিযায়ী যাকে বলে, তাহলে মাইগ্রেটরি। তাহলে এখানে লিখে দেবো তাহলে সিন, কবিতা, আনসিন, গ্রামার কমপ্লিট। এরপরে যে ভাইটাল যে চ্যাপ্টার রয়েছে একটা পার্ট, সেটা হচ্ছে আমাদের সেকশন সি, রাইটিং সেকশন। কি বলেছে, সাপোজ ইউ ওয়ান্ট টু সেলিব্রেট টিচার্স ডে, তাহলে তুমি চাও কি করতে, টিচার্স ডে সেলিব্রেট করতে ইন ইউর স্কুল, কোথায়, তোমার স্কুলে। রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেস, তোমার প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষককে একটা চিঠি লেখো, অফ ইউর স্কুল, সিকিং হিম হার পারমিশন, তাহলে তার সিকিং হিজ বা হার পারমিশন, তার কি আবেদন, তার হচ্ছে পারমিশন, তার অনুমতি চাওয়ার জন্য, সিক মানে হচ্ছে চাওয়া, তুমি তার অনুমতি চাইছো টু অর্গানাইজ ইট, এটাকে অর্গানাইজ করার জন্য। ইউ মে ইউজ দ্য ফলোইং পয়েন্ট, তুমি নিচের পয়েন্টগুলো ইউজ করতে পারো। তাহলে নিচের পয়েন্টগুলো ইউজ করে আমরা কিভাবে লিখবো সেই হিসাবে আমি একটা রাইটিং প্রিপেয়ার করেছি। তাহলে প্রথমে জানো আমাদের হচ্ছে, যেহেতু এটা হচ্ছে অফিসিয়াল লেটার, প্রথমে টু দ্য হেডমাস্টার বা হেডমিস্ট্রেস, এখানে নিচে স্কুলের নাম লিখবে, এখানে প্লেস লিখবে, স্কুলটা কোথায় আছে, যার যে জায়গায় স্কুল সেই জায়গাটার নাম লিখবে, আর তার সাথে পারলে পিনটা দিয়ে দিতে পারো, পিনকোড। ওকে, পিনকোড, এটা হচ্ছে আমার ফার্স্ট গেল। এরপরে যেহেতু হেডমাস্টার বা হেডমিস্টারকে চিঠি পাঠাচ্ছি, তার জন্য আমার যে সাবজেক্ট, সাবজেক্ট হেডিং লিখেছি, কি লিখেছি, পারমিশন টু সেলিব্রেট টিচার্স ডে, তাই তো। রেসপেক্টেড, তাহলে একটু স্যার বা ম্যাডামকে একটু সম্মান দিয়ে বলতে হবে, তাহলে রেসপেক্টেড স্যার বা ম্যাডাম, মাননীয় মাননীয় শিক্ষক বা শিক্ষিকা। কি বলেছে, এটা কিন্তু এই যে আমরা এখানে লিখেছি, এটা কিন্তু এই কমার পর থেকে যাবে, হ্যাঁ, এই পোর্শনটা আমার ট্রান্সলেট হয়ে চলে আসবে নিচ থেকে, তাহলে ট্রান্সফার হয়ে যাচ্ছে এই জায়গাটায়, যাওয়ার পরে কি কি বলা হয়েছে, আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস, তাহলে তোমাদের তো ক্লাস 10, তাহলে আমি লিখবে ক্লাস 10, আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 10 ইন ইউর স্কুল, আমি আপনার বিদ্যালয়ের ক্লাস 10 এর একজন ছাত্র। আই ওয়ান্ট টু সে দ্যাট, তাহলে আমি কি বলতে চাইছি, আমি বলতে চাইছি যে উই উইশ টু সেলিব্রেট টিচার্স ডে, তাহলে আমরা আমাদের ইচ্ছা বা আমরা চাইছি টিচার্স ডে সেলিব্রেট করতে ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে। উই প্ল্যান টু অ্যারেঞ্জ এ স্মল প্রোগ্রাম, তাহলে আমরা পরিকল্পনা করেছি একটা ছোট্ট প্রোগ্রামের আয়োজন অনুষ্ঠিত করতে, অন 5th সেপ্টেম্বর, তাহলে কবে করতে চাইছি, 5th সেপ্টেম্বর, ইন দ্য স্কুল হল, কোথায়, স্কুল হল। দেয়ার উইল বি সংস, তাহলে সেখানে কি কি থাকবে, গান থাকবে, স্পিচেস বক্তৃতা, এন্ড সাম কালচারাল অ্যাক্টিভিটিস, ঠিক আছে। আর কি বলছে, ইট উইল শো আওয়ার রেসপেক্ট অ্যান্ড লাভ ফর আওয়ার টিচার্স, তাহলে এই জিনিসটা আমাদেরকে কি দেখাচ্ছে, তাহলে আমাদের মাননীয় শিক্ষক শিক্ষিকাদের প্রতি আমাদের যে কতটা শ্রদ্ধা, কতটা ভক্তি, এটা তাদেরকে দেখাতে পারবো, তার জন্য আমরা এটা করছি। তারপরে যেহেতু 10 নম্বর, বেশি বড় লেখার দরকার নেই, সো আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ, তাই আমি আপনাকে বিনম্র অনুরোধ করছি, টু গিভ আস দ্য পারমিশন, আমাদেরকে দয়া করে অনুমতিটা দিন, টু অর্গানাইজ দ্য প্রোগ্রাম, যাতে আমরা প্রোগ্রামটা অনুষ্ঠিত করতে পারি। সো উই অলসো নিড ইউর গাইডেন্স অ্যান্ড সাপোর্ট, আমাদের আবার আপনার আপনার গাইডেন্স এবং সাপোর্ট দুটোই কিন্তু প্রয়োজন। তাহলে আপনি যদি গাইড না করেন, আপনি যদি সাপোর্ট সমর্থন না করেন, তাহলে কিন্তু আমরা কি প্রোগ্রাম, আমরা তো জুনিয়র, আমরা তো ছোট, আর পারবো না, তার জন্য আপনার গাইডেন্স এবং সাপোর্ট অবশ্যই প্রয়োজন। থ্যাংক ইউ, ধন্যবাদ আনতে। এবার হচ্ছে ইয়োর্স ওবিডিয়েন্টলি, এটা ওবিডিয়েন্টলি অনেকে লিখতে পারো, ফেথফুলি লিখতে পারো, দিয়ে তোমার নাম লিখবে, ক্লাস লিখবে, রোল সেকশন যদি পেয়ে দাও আরো ভালো, আর এখানে হচ্ছে ডেটটা দিয়ে দেবে তোমরা, ডেট, হ্যাঁ, বুঝতে পারলে।
তাহলে ডেট যেদিন লিখবে সেই দিনের ডেটটা দিবে, জবে লিখবে। কেমন, সহজ না কঠিন? আশা করি ভিডিওটা সবার খুব ভালো লাগবে। তাহলে পরের ভিডিওগুলো আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তাই সেই নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।